আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ইমেল, পেজ এবং ইউটিউব দেওয়া আছে, তোমাদের যে কোনো প্রয়োজনে এখান থেকে সহযোগিতা নিতে পারো। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 এর বিষয় কোড ৬৬/৪২১ এর বিষয়বস্তু বিভিন্ন নির্মাণ সামগ্রীর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা। আজকের এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আমরা রিভিউ করব এবং খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়। আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখব দেখি বন্ধুরা। আজকের এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করতে পারবে, প্রকৌশল সামগ্রী হিসাবে প্লাস্টিকের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা অন্তরক সামগ্রী কি তা বর্ণনা করতে পারবে, জিও টেক্সটাইল কি ও এর কাজ ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কি। সূক্ষ্মতার গুণাঙ্ক হলো একটি সূচক সংখ্যা যা অ্যাগ্রিগেটের সূক্ষ্মতা বা স্থূলতা সম্পর্কে ধারণা দেয়। স্ব চালনীর শতকরা পুঞ্জীভূত অবশেষ যোগ করে ১০০ দ্বারা ভাগ করে সূক্ষ্মতার গুণাঙ্ক পাওয়া যায়। অর্থাৎ আমরা যে বালি ব্যবহার করি সেই বালির যে দানার আকার, এই আকারকে আমরা বলি সূক্ষ্মতার গুণাঙ্ক। অনেক সময় দেখবা তোমরা যে মিহি কিছু বালি আছে সেটা সূক্ষ্মতার গুণাঙ্ক কম, আবার একটু দানাদার যে সমস্ত বালিগুলি পাওয়া যায় তার সূক্ষ্মতার গুণাঙ্ক বেশি। অর্থাৎ দানার পরিমাণ যত বড় হবে ওই বালি তত ভালো ঢালাইয়ের কাজের জন্য। চলো বন্ধুরা, এই কাজটা আমরা কিভাবে করি আমরা একটু দেখে নিই। এখানে একটা শিপ অ্যানালাইসিস আছে যেগুলির মধ্যে বিভিন্ন আকারের চালনি সেট করা থাকে। এগুলির জন্য একটি স্ট্যান্ডার্ড চালনি আছে, যে চালনি আমরা নিচের থেকে উপর পর্যন্ত ক্রমান্বয়ে সাজিয়ে দেই। সবচেয়ে নিচে যে চালনিটা থাকবে সেটা কি খুব সূক্ষ্ম, আস্তে আস্তে উপরের দিকে যাবে একটু বড় দানার চালনিগুলি, বড় ফাঁকা বিশিষ্ট চালনিগুলি। তাহলে বন্ধুরা, এই চালনিগুলি আমরা কি ব্যবহার করি? দেখা যায় যে আমরা এই চালনিগুলি ব্যবহার করি 4.75 মিলিমিটার, 2.36 মিলিমিটার, 1.18 মিলিমিটার, 600 মাইক্রন, 300 মাইক্রন, 150 মাইক্রন ও প্যান। প্যানটা থাকে সবচেয়ে নিচে। প্যানের মধ্যে আমাদের একবারে মিহি যেগুলি সেগুলি জমা হয় এবং ক্রমান্বয়ে সবচেয়ে ছোট যে চালনি সেটা নিচে এবং আস্তে আস্তে উপরের দিকে দেওয়া হয়, অর্থাৎ 4.75 সবচেয়ে উপরে থাকবে। এইভাবে ক্রমান্বয়ে আমরা চালনিগুলি সেট করি এবং শীর্ষ আকারের মাধ্যমে আমরা চালি। চালার পরে প্রতিটা চালনিতে অবশিষ্ট যে অংশ থাকে সেই অবশিষ্ট অংশ নিয়ে আমরা পরবর্তীতে কাজ করি। চলো বন্ধুরা, আমরা একটু দেখে আসি যে আমরা কিভাবে এই বালির সূক্ষ্মতার গুণাঙ্কগুলি বিভিন্ন ভাবে নির্ণয় করি। একটা সমস্যা প্রথমে দেখাই। এই কাজগুলি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল সাইডে অনেক বেশি করি এবং এটা আমাদের করতে হয়, কারণ অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের এই জিনিসটার ব্যবহার এবং এইটা কিভাবে নির্ণয় করে অবশ্যই জানা উচিত। সূক্ষ্মতার গুণাঙ্ক, এখানে সুনামগঞ্জ নমুনা বালি ও সাভারের বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বা এফএম যথাক্রমে 2.5 ও 1.5, এগুলো 2:1 অনুপাতে মিশালে মিশ্রিত বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু যখন নির্মাণ সাইডে কাজ করতে যাই, আমরা অনেক কাজের সময় দেখা যায় তোমরা যদি সিলেট বালি এবং লোকাল বালি দেখবা যে লাল বালি একটা সাদা বালি আমরা মিশাই, দুইটা বালি মিশ্রিত করি। এই মিশ্রিত করি কেন মিশ্রিত করি? কারণ দেখা যায় সিলেট বালির এফএমটা অনেক বেশি, লোকাল বালির এফএমটা কম। আমরা আমাদের যে মাত্রার বালি প্রয়োজন সেই মাত্রা পাওয়ার জন্য আমরা দুইটাকে একটা রেশিও মেনটেন করে আমরা করি, মিক্সিং করি। তাহলে বন্ধুরা, আমরা একটু দেখে আসি যে কিভাবে আমরা এই রেশিওগুলি মেনটেন করি।
তাহলে এখানে বলা আছে কি মিশ্রিত বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কত হবে, এখানে স্পষ্টভাবে দেওয়া আছে কত, সুনামগঞ্জের বালিটা কত 2.5 FM এবং সাভারের বালি FM কত 1.50 FM। এগুলো 2 অনুপাতে, অর্থাৎ 2 ভাগ সিলেট বালি 1 ভাগ সাভারের বালি আমি যদি মিশাই, এই মিশ্রণের পরে এর মিশ্রিত সূক্ষ্মতার গুণাঙ্ক কত। চলো বন্ধুরা আমরা একটু দেখি, এখানে দেয়া আছে সুনামগঞ্জের বালির সূক্ষ্মতার গুণাঙ্ক 2.5 F1 আমরা ধরলাম এটাকে, এবং সাভারের বালির সূক্ষ্মতার গুণাঙ্ক F2 1.5, এবং এখানে এম আমরা মাস বলতে পারি, ভলিউমও বলতে পারি। আমরা যখন মিশ্রিত করি ওজনেও মিশাই, আবার অনেক সময় ভলিউমেও মিশাই। তোমরা দেখবা যে অনেক সময় ফেরা ইউজ করি আমরা ভলিউমে মিশাই, আবার অনেক সময় ওয়েট করেও মিশাই। আমরা ধরে নেই এখানে মাস মানে ওজন, মানে কতটুকু ওজন সেভাবে নিব। তাহলে একটা হলো সুনামগঞ্জের বালি M1 এবং M2। তাহলে আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করি, চলো বন্ধুরা আমরা দেখি। আমরা FM নির্ণয়ের সূত্রটা কি, FM নির্ণয়ের সূত্র M1 into F1 প্লাস M2 into F2, অর্থাৎ যে বালির আমি যদি সুনামগঞ্জের বালি নেই তার সাথে তার রেশিও, এবং সাভারের বালি নেই তার FM এর সাথে তার রেশিও গুণ করব এবং টোটাল রেশিও দ্বারা ভাগ করব। তাহলে বন্ধুরা এখানে আমাদের সমস্ত মান দেয়া আছে। চলো বন্ধুরা আমরা দেখি FM equal to 2 into 2.5 plus 1 into 1.5 divided 2 plus 1, অর্থাৎ 2 ভাগ সিলেট বালি বা সুনামগঞ্জের বালি 1 ভাগ সাভারের বালি। এই যে অনুপাত, এটাতে ভাগ করলে আমরা কি পাই, FM পাই 2.166, অর্থাৎ এই যে মিশ্রিত বালি এর FM 2.166, এটা আমরা পেলাম। দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা প্রতিটা সাইটে এইভাবে নির্ণয় করব যে কোন বালির FM কত, আমার রিকোয়ারমেন্ট কত, সেই অনুযায়ী কোন বালি কতটুকু অনুপাতে মিশাবো। যদি তুমি বুঝো তুমি কিন্তু একটা প্রজেক্টে খুব সুন্দরভাবে এই কাজগুলি করতে পারো। এরপর যে আমরা আরেকটা অঙ্ক দেখি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা যেমন সূক্ষ্মতার গুণাঙ্ক আমরা নির্ণয় করলাম, আবার এই সূক্ষ্মতার গুণাঙ্ক থেকে ওজনে কিভাবে কনভার্ট করি সেই অঙ্কটা একটু দেখি আমরা। পরবর্তী আরেকটা অঙ্ক দেখি আমরা। দেখো বন্ধুরা এখানে কি আছে, নরসিংদী এবং সাভারের দুটি নমুনার মিশ্রিত সূক্ষ্মতার গুণাঙ্ক, এখানে কি মিশ্রণ করা, সূক্ষ্মতার গুণাঙ্ক কত 2.4, এবং মিশ্রিত নমুনা দ্বয়ের মোট ওজন 1000 গ্রাম, মানে 1000 গ্রাম বা 1 কেজি। যদি নমুনা দ্বয়ের সূক্ষ্মতার গুণাঙ্ক যথাক্রমে 2.6 এবং 1.8 হয়, তবে প্রতিটি নমুনার ওজন কত। দেখো বন্ধুরা এর আগে আমরা কি বের করেছিলাম, মিশ্রিত FM, এবার ওই মিশ্রিত FM থেকে আমরা কোন বালির ওজন কতটুকু সেই বিষয়টা আমরা বের করব। আগে দেওয়া ছিল সুনামগঞ্জ এবং সাভার, এবার দেওয়া আছে নরসিংদী এবং সাভারের। তোমরা জেনে থাকবা নরসিংদীর দুলালপুরের বালিটা একটু মোটা। যাই হোক বন্ধুরা আমরা চলো একটু দেখি আমাদের এই অঙ্কের এটা কি। এখানে দেয়া আছে নরসিংদীর বালির ওজন M গ্রাম। আমরা যেহেতু কোনো ওজন দেয়া নাই, তাহলে আমাকে যে কোনো একটা ওজন ধরে নিতে হবে। আমরা ধরে নেই নরসিংদী বালুর ওজন M গ্রাম। তাহলে সাভারের বালি কতটুকু হবে, তাহলে সাভারের বালি হবে 1000 গ্রাম মাইনাস M, যেহেতু আমাদের নরসিংদীর বালির ওজন বলা আছে M, এমটা বাদ যাবে মোট ওজন থেকে। তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং সাভারের বালির ওজন পাচ্ছি 1000 মাইনাস M গ্রাম। আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারতেছো। এরপরে কি আমরা পাবো, এখানে মিশ্রিত সূক্ষ্মতার গুণাঙ্ক 2.4, মিশ্রিত সূক্ষ্মতার গুণাঙ্ক, এই তথ্যগুলি দেয়া আছে এবং আরো কিছু তথ্য দেওয়া আছে, সেটা কি ওই দুইটা নমুনার সূক্ষ্মতার গুণাঙ্ক। এই পর্যায়ে আমরা
একটু দেখি এই অঙ্কটা কিভাবে করি। আমরা একটু আগে করেছিলাম, মনে আছে কিনা? মিশ্রিত বালির এফএম কত? F1 ইন্টু M1, আমরা যেহেতু এখানে M ধরছি, প্লাস F2 ইন্টু M2, M2 এটা কি 1000, সরি এটা 100 হবে না, 1000 হবে বন্ধুরা, এটা একটু মনে রাখবো, এখানে মিস্টেক হয়েছে, 100 হবে না, 1000 হবে, 1000 মাইনাস 1 M ডিভাইডেড M1 প্লাস M2, অর্থাৎ ওই যে M1 বলতে M গ্রাম নরসিংদীর, আর M2 বলতে 1000 মাইনাস M। চলো বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখি কিভাবে আমরা বের করলাম। 2.4 মিশ্রিত বালির এফএম কত আছে, এখানে দেয়া আছে 2.4 দেয়া ছিল বন্ধুরা। তাহলে আমরা কি করলাম, F1 কত ছিল 2.6, এই দেখো 2.6, এবং M1 ছিল M গ্রাম, আমাদের নরসিংদী বালির M গ্রাম, এবং অন্যটা কি ছিল 1.8 ইন্টু 1000 মাইনাস M ডিভাইডেড M, কারণ টোটাল কি আমার 1000। তাহলে এখান থেকে আমরা M এর মান নির্ণয় করতে পারি। M মানে কি নরসিংদীর বালি, তাহলে আমরা নরসিংদীর বালি পেলাম কত, M ইকুয়াল টু 750 গ্রাম। বন্ধুরা এখান থেকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পাবো 750 গ্রাম নরসিংদীর বালি যদি পাই, তাহলে আমরা সহজে আমরা সাভারের বালি বের করতে পারবো। সেটা কত, সাভারের বালির ওজন 1000 মাইনাস 750 অর্থাৎ 250 গ্রাম। বন্ধুরা এই অঙ্কগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আসে, তোমরা ভালো করে এগুলি শিখবা এবং প্র্যাকটিক্যালি এগুলি করতে হয়। চলো বন্ধুরা এই পর্যায়ে আমরা আসি প্রকৌশল সামগ্রী হিসেবে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিক একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যদিও আমার অনেক কাজের জন্য পরিবেশে খারাপ করে, এবং কিছু কিছু সময় আমার এটা একান্তই প্রয়োজন। কারণ আমরা যদি পরিবেশের বিভিন্ন যেটা খারাপ করে সেই ব্যবহার বাদ দিয়ে এর বিকল্প ব্যবহার বের করতে পারি, তাহলে আমাদের যে হিউজ অ্যামাউন্ট প্লাস্টিকের ওয়েস্টেজ আমরা বিকল্প ব্যবহারে নিতে পারি। তাহলে বন্ধুরা এখানে আমরা কিছু ব্যবহার জানবো এবং কিভাবে আমরা এগুলি ব্যবহার করলে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা, প্লাস্টিকের নাম এবং পাশাপাশি ব্যবহার। পলিভিনাইল ক্লোরাইড, দেখো বলো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা আমাদের প্রচুর কাজে লাগে। আমরা এগুলি কি কাজ করি, শীট তৈরি করি, টাইলসের ফ্লোর ফিনিশিং হিসেবে কাজ করি, ডেউটিন ডেউটিন শীট হিসেবে কাজ করি, পানি সরবরাহের পাইপ, দেখো আমরা বিভিন্ন পাইপ কিন্তু এই পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করা হয়। স্যানিটারি ফিটিংস করা হয়, অর্থাৎ এই যে বেন্ড, এলবো এক্সেট্রা। বিদ্যুতের বিভিন্ন ইনসুলেটর তৈরি করা হয়, কন্ডুইট পাইপ তৈরি করা হয়, অর্থাৎ যে পাইপের মাধ্যমে আমরা তার স্থাপন করি, বিভিন্ন খেলনা তৈরি করা হয়। তাই দেখো বন্ধুরা আমরা অনেক প্লাস্টিক ফেলে দেই, এগুলি দিয়ে কিন্তু বিকল্পভাবে আমরা এই সামগ্রীগুলি তৈরি করতে পারি। এরপর নাইলন, নাইলন দিয়ে আমরা কি করতে পারি, পাইপ, বোতল, বিয়ারিং, গিয়ার, চশমার ফ্রেম, কাপড়, রশি, বেল্ট ইত্যাদি তৈরিতে ব্যবহার হয় এবং প্যাকেজিং শিল্পেও ব্যবহার করা হয়। এরপরে 3 নাম্বার পলিভিনাইল ফর্মাল, এগুলি আমরা ব্যবহার করি পানিরোধী সামগ্রী, বিদ্যুৎ অন্তরক সামগ্রী, আসনজ লেকার ইত্যাদি কাজে। এই লেকার কিন্তু এখন ভালো একটা সামগ্রী, যা আমাদের কি রঙের কাজে ব্যবহার করা হয়। আমরা যদি কোথাও এই লেকারের প্রলেপ দেই, সেই প্রলেপের মাধ্যমে আমরা কি করতে পারি, ওই সামগ্রীটাকে লংজিভিটি বাড়াইতে পারি এবং পানির ড্যাম থেকে রক্ষা করতে পারি। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আরো কিছু দেখি আমরা। পলিভিনাইল বিউটাইল, এটা কি ব্যবহার করি আমরা, বৈদ্যুতিক অন্তরক, কাঠ ও কাগজ, রং, বার্নিশ, যানবাহনের গদি ইত্যাদিতে ব্যবহার করা হয়। তার পলিথিন, ক্ষয়রোধী আস্তরণ, বৈদ্যুতিক অন্তরক, ব্যাগ, প্যাকেজিং সামগ্রী ইত্যাদিতে পলিথিন ব্যবহার করা হয়। পলিভিনাইল ক্লোরাইড অ্যাসিটেট, টেক্সটাইল শিল্পে এর ব্যবহার ব্যাপক। রাবারের বিকল্প টায়ার,
টিউব, খেলনা, ঢেউটিন, পাইপ, স্যানিটারি ফিটিং ইত্যাদিতেও এই ব্যবহারটা অনেক বেশি পাওয়া যায়। এরপরে আরো কিছু সামগ্রী আমাদের আছে পলিটেট্রাফ্লোইথিলিন, তাপ ও বিদ্যুৎ অন্তরক হিসেবে কাজ করে। রাসায়নিক যন্ত্রপাতি, ভালভ, শীট, বিয়ারিং ইত্যাদিতে আমরা ব্যবহার করি। পলিস্টাইরিন, এটা ওয়াল টালি, শীতল পানি সরবরাহ টিউব, বৈদ্যুতিক অন্তরক, সৌন্দর্যবর্ধক সামগ্রী এবং খেলনাতে ভালো সামগ্রী হিসেবে তৈরি করা হয়। সেলুলোজ অ্যাসিটেট, এটা কিন্তু খুবই দরকার। এটা আমরা একটা এনভায়রনমেন্টাল প্রোডাক্ট, ফটোফিল, চশমার ফ্রেম, খেলনা, রেকর্ডিং ডেস্ক ইত্যাদিতে তৈরি করা হয়। সেলুলোজ নাইট্রেট, ফটোফিল, বার্নিশ, যন্ত্রপাতির হাতল ইত্যাদিতে এটা ব্যবহার করা হয়। যন্ত্রপাতির হাতলে কিন্তু অনেক ব্যবহার এটা বেশি। যাই হোক বন্ধুরা, এরপর যে আরো কিছু দেখি, অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক তোমরা নাম শুনতে পারো, ডিস্টেম্পারে এই ব্যবহারটা থাকে। যানবাহনের জানালার শীট, সৌন্দর্যবর্ধক কেস, প্রতিফলক, বাতিদানি ইত্যাদি তৈরিতে এই অ্যাক্রিলিক ব্যবহার করা হয়। সেলুলোজ অ্যাসিটেট বিউটিরেট, তেল, গ্যাস ও শেষ পানি সরবরাহ পাইপ, যন্ত্রপাতির হাতল, প্রদর্শনী ও বিজ্ঞাপনের বোর্ড ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। ফেনল, পার্টিশন দেয়ালের আচ্ছাদন, সুইচ, প্লাগ ইত্যাদিতে ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন ম্যাটেরিয়ালস, এগুলি কিন্তু আমরা যদি জানি, এগুলি কিন্তু প্রতিটার ব্যবহার অনেক বেশি। আমরা এর বিকল্প ব্যবহারগুলি জানতে পারলাম। শুধু প্লাস্টিক আমরা খারাপভাবে নিব না, এর ব্যবহারটাকে যদি আমরা করতে পারি এবং এটাকে কিন্তু ভালো একটা সামগ্রী হিসেবে আমরা পেতে পারি। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে চলো দেখি আমরা, আমাদের আছে অন্তরক সামগ্রী, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। আসলে অন্তরক সামগ্রী কি? বিদ্যুৎ, তাপ ও শব্দ এক প্রকার শক্তি। এই শক্তির প্রবাহজনিত কারণে ব্যবহারকারী কিছু ক্ষতিকর প্রভাব পড়ে। এই ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করার জন্য যে সামগ্রীর মাধ্যমে বিদ্যুৎ, তাপ ও শব্দ সঞ্চারিত বা প্রবাহিত হতে পারে না, দেখো বন্ধুরা এখানে কিন্তু পারে না বললাম, এবং ভিতরের ও শক্তি সঞ্চারিত হতে দেয় না, তাকে অন্তরিক সামগ্রী বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বলে। অর্থাৎ আমরা যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, আমাকে এটাকে রক্ষা করে, এটার মাধ্যমে আমি কি রক্ষা পেতে পারি, এবং এর ভিতর দিয়ে তাপ প্রবাহিত হয় না, বিদ্যুৎ প্রবাহিত হয় না। এই যে একটা ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা চলো দেখি অন্তরিক সামগ্রিক শ্রেণী বিভাগ। অন্তরিক সামগ্রী সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। 1, তাপ অন্তরক সামগ্রী বা হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। 2, শব্দ সামগ্রী বা সাউন্ড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। বিদ্যুৎ অন্তরক সামগ্রী বা ইলেকট্রিক্যাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এই যে 3 ধরনের সামগ্রী, দেখা যায় এই 3টা সামগ্রী আমাদের কনস্ট্রাকশন জগতে ব্যাপক ব্যবহার করা হয়। তাহলে আমরা এই কনস্ট্রাকশন জগতে যেহেতু ব্যবহার করা হয়, এর বিষয়ে একটু জানার চেষ্টা করি। তাপ অন্তরক সামগ্রী, যেমন আমরা যখন কোনো রুম, দেখো অনেক সময় টিনের ঘর দেই বা শীটের ঘর দেই, এই ঘরে কি প্রচুর হিট উৎপাদন হয় এবং ঘরে প্রচন্ড গরম থাকে। আমি এটাকে প্রতিরোধ করার জন্য কি করি, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস উপরে আচ্ছাদিত করতে পারি। বিভিন্ন হলো ব্লক ব্যবহার করতে পারি এবং গ্র্যাভিটি ওয়াল ব্যবহার করতে পারি, ক্যাভিটি ওয়াল। তাহলে এই যে বিভিন্ন অন্তরক সামগ্রী হিসেবে আমরা এই সামগ্রী ব্যবহার করতে পারি। এগুলি আমাদের কি হয়, তাপটাকে প্রতিরোধ করে। পাশাপাশি আমরা শব্দ অন্তরক পদার্থ, এটা কিন্তু আমাদের খুবই দরকার, কারণ আমরা যখন বিভিন্ন ওই অবকাঠামো তৈরি করি, সেখানে আমরা চাই কি সাউন্ড যেন না আসে, বাহ্যিক সাউন্ডটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এখানে আমরা কি করি, দেখো একটা ঘরের ভিতরে যেন সাউন্ড না আসে, আমরা উপর থেকে যেন সাউন্ড না আসে, তাহলে কি বিভিন্ন লেয়ারে বিভিন্ন সামগ্রী আমরা স্থাপন করি। এই সামগ্রী আমাদের প্রতিটা লেয়ারকে শব্দ প্রতিরোধে সাহায্য করে। এই অবস্থায় দেখো বন্ধুরা, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় কোথায়, অডিটোরিয়ামে। আমরা অডিটোরিয়ামে যখন বাদ্যযন্ত্র বাজাই বা মাইকের সাউন্ড বাজাই, আমাদের ভাইব্রেশন হয়। তাহলে এই ভাইব্রেশন প্রতিরোধ করার জন্য আমাদের এই শব্দ অন্তরক ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারি। এটা যদি ব্যবহার করি, দেখা যায় ওই ভাইব্রেশন হবে না, শব্দটাকে তারা অ্যাবজর্ব করে নেবে এবং সুন্দর একটা সাউন্ড প্রবাহিত করবে, এবং বাইরেও এই সাউন্ডটা খুব একটা যাবে না।
দেখো আমরা সিনেমা হল বা অডিটোরিয়ামে এই ব্যবহারটা বেশি করতে পারি। পাশাপাশি আমরা আরো কিছু বিদ্যুৎ সামগ্রী দেখি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা বিদ্যুৎ মানে আমরা সিভিল তারাও ব্যবহার করি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররাও এটা ব্যবহার করে। এখানে আমরা বিদ্যুতের অন্তরক সামগ্রী হিসেবে আমরা পাই কি, এই ধরনের একটা তার থাকে, এই তারের মধ্যে বিভিন্ন ধরনের আমরা ইনসুলেটিং ম্যাট্রিক্স, এখানে তো কয়েকটা স্তরে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস থাকে। তোমরা যদি দেখো প্রতিটা নাম আমরা দিয়ে দিচ্ছি, যেমন কন্ডাক্টর, প্রাইমারি ইনসুলেটর, ফিল্টার, শিল্ড, জ্যাকেট ইনসুলেশন। এই যে আউটসাইডে যেটা থাকে সেটা কি জ্যাকেট ইনসুলেশন। এভাবে পর্যায়ক্রমে কিন্তু আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস দেই, যাতে এই বিদ্যুতে আমাদের কোনো ক্ষতিকর প্রভাব বিস্তার করতে না পারে। এবং মাঝখানে একটা কি থাকে, স্ট্রেংথ মেম্বার, যেটা এই ম্যাটেরিয়ালসকে ধরে রাখতে সাহায্য করে এবং মানে ছিঁড়ে পড়তে যেন না পড়ে সে এটা সাহায্য করে। এরপর আমরা দেখব জিও টেক্সটাইল। এটা কিন্তু আমাদের সিভিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি নিজেও আগে জানতাম না জিও টেক্সটাইল। দেখো বন্ধুরা, জিও টেক্সটাইলের ব্যবহার কিন্তু আমাদের প্রচুর ব্যবহার হয়। আমরা যখন বাঁধ তৈরি করি সেখানে ব্যবহার করা হয়, বিভিন্ন ফ্লোরে ব্যবহার করা হয়, মানে আমাদের একটা অন্তরক সামগ্রী এটা। আমরা কি করি, এই যে জিও ব্যাগও ব্যবহার করি, কারণ আমরা বাঁধ তৈরিতে জিও ব্যাগ দিই। জিও ব্যাগটা কি আসলে? জিও ব্যাগ বা নন ওভেন জিও টেক্সটাইল ব্যাগ এমন একটি ভূ সিনথেটিক পণ্য যা পলিস্টার, পলিপ্রোপিলিন বা পলিথিন থেকে তৈরি এবং হাইড্রোলিক স্ট্রাকচার ও নদীর তীরকে গুরুত্বকর ক্ষয় এবং ঝাঁকুনির হাত থেকে রক্ষা করতে পারে। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সামগ্রী। এটা আমরা খুবই ব্যবহার করতে পারি, কারণ এর ব্যবহার আমরা যত বেশি ব্যবহার করতে পারবো, আমাদের প্রোটেকটিভ ওয়ার্কগুলি তত বেশি সমৃদ্ধ করতে পারবো। আমরা দেখো নদীর ক্ষয় হয়, এই ক্ষয়ের হাত থেকে আমরা এই জিও টেক্সটাইল ব্যবহার করতে পারি। তোমরা একটু আগে দেখলা যে জিও টেক্সটাইল ভিতরে বালি দিয়ে বাইরে একটা জিও টেক্সটাইল, এটা পচে না, যার ফলে হয় কি এটা অনেক দিন স্থায়িত্ব থাকে। দেখো বন্ধুরা, আমরা জিও টেক্সটাইলের কাজ কি আসলে? জিও টেক্সটাইলের কাজ হলো ফিল্টারেশন। আমরা ফিল্টার করি, এটা কিন্তু বিভিন্ন লেয়ার, আমরা এক লেয়ার থেকে আরেকটা লেয়ারে ফিল্টার করতে পারি। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা, দেখা যায় আমাদের মাটি যদি আমি বিভিন্ন লেয়ারে জিও টেক্সটাইল বসায় উপরে বালি বা মাটি ফিলিং করি, দেখা যায় ওই উপরের মাটিটার পানি নিচের স্তরে যায় না এবং এই জিও টেক্সটাইল দিয়ে গড়ায় গড়ায় একটা ড্রেনেজের কাজ করে, যে কারণে আমরা জিও টেক্সটাইল ড্রেনেজ হিসেবেও কাজ করতে পারি। সেপারেশন, বিভিন্ন লেয়ারকে আমরা সেপারেশন করতে পারি। তোমরা যদি দেখো যে একটা রাস্তা যখন নির্মাণ করে, এখানে কিন্তু বিভিন্ন লেয়ার দেয়, সাবগ্রেড, সাববেজ, বিভিন্ন লেয়ার থাকে। আবার এই সাববেজেরই বা সাবগ্রেডেরই বিভিন্ন লেয়ার থাকে। যদি আমি লেয়ারগুলিকে সেপারেশন করতে পারি, তাহলে অসম বর্ষণটা প্রতিরোধ করতে পারি। তাহলে বিভিন্ন স্তরে আমরা জিও টেক্সটাইল বসাই দিতে পারি। এরপরে রেইনফোর্সমেন্ট কাজ, এটা রেইনফোর্সমেন্ট হিসেবেও কাজ করে। যেমন আমরা যখন ব্লক দেই, ব্লক যেন সরে না যায়, এটার সাহায্যে আমরা সেই প্রোটেক্টিং ওয়ার্কটা সহজেই করতে পারি। এর বাইরেও আরো কিছু আছে। সিলিং, সিলিং মানে আমরা ফিল আপ করি, এই সিল, কারণ এক স্তর থেকে আরেক স্তরে যেন পানি প্রবাহিত না হতে পারে, বিভিন্ন জিনিস প্রবাহিত না পড়ে, সেই হিসেবে আমরা সিল করতে পারি। এই যে বিভিন্ন ব্যবহার এই জিও টেক্সটাইলের, এবং এর তুলনামূলক দামও অন্য সামগ্রীর চেয়ে কম, সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি, আমরা জিও টেক্সটাইল কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যখন বাঁধ নির্মাণ করি, এই বাঁধে কিন্তু জিও টেক্সটাইল বেশি দেই। বিশেষ করে তোমরা যদি খেয়াল করে থাকো, আমরা যখন রাস্তার সাইড স্লোপ তৈরি করি বা নদীর তীরে সাইড স্লোপ তৈরি করি, দেখবা যে আমরা ব্লক দিই, এই ব্লকের নিচে জিও টেক্সটাইল দিই, যেন পানিটা মাটিকে ক্ষয় রোধ করতে পারে। এইভাবে আমরা কিন্তু জিও টেক্সটাইলের ব্যবহার করতে পারি। এরপরে আমরা পাই, তাহলে বন্ধুরা আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম? আজকের এই অধ্যায় শেষে আমরা শিখলাম প্রকৌশল সামগ্রী হিসেবে প্লাস্টিকের ব্যবহার, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করা, বিভিন্ন মিশ্রিত বালি,
ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা অন্তরক সামগ্রী কি তা বর্ণনা করতে পারবে এবং জিওটেক্সটাইল কি এর কাজ ব্যাখ্যা করতে পারবে। এই যে বিষয়গুলি তোমরা যদি একটু পর্যালোচনা করো যে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক, এখানে আমরা কিন্তু বিগত ক্লাসে আমরা সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করতে শিখেছিলাম। পরবর্তীতে আজকের এই ক্লাসে আমরা কি করলাম, মিশ্রিত বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় বা এই মিশ্রণ করা বালির থেকে আমরা কিভাবে ওজনে বা ভলিউমে কনভার্ট করি সেই বিষয়টাও কিন্তু আমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করেছি। কারণ বন্ধুরা এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে তোমরা হালকাভাবে নিও না। কারণ এই বিষয়টা তোমরা বারবার শিখে বারবার প্র্যাকটিস করবে এবং তোমাকে সমৃদ্ধ করো এই বিষয়ে। এটা যদি ভাবে শিখতে পারো, আমার বিশ্বাস তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। পাশাপাশি আমরা প্রকৌশল সামগ্রী হিসেবে প্লাস্টিকের ব্যবহার দেখো, আমরা প্লাস্টিককে শুধুমাত্র খারাপভাবেই চিন্তা করি অনেকে, কিন্তু তুমি দেখো তোমার হাউস হোল্ড প্রচুর ম্যাটেরিয়ালস প্লাস্টিকের। তুমি যে ল্যাপটপ বা মোবাইলের হাতে বসে আছো, এই মোবাইল বা ল্যাপটপটাও প্লাস্টিকের সামগ্রী দ্বারা তৈরি। একটা গাড়ি দেখো, খুব দামি দামি গাড়ি, সে গাড়িটাও একটা প্লাস্টিক সামগ্রী। তাহলে এই প্লাস্টিকের ব্যবহার যে আমরা কতভাবে করতে পারি, তাহলে আমরা যদি এর ব্যবহারগুলি বুঝতে পারি এবং এর ভ্যালুটা চিন্তা করতে পারবো এবং এর ব্যবহারটা করতে পারবো। তোমরা যদি একটা গল্প দেখো যে অনেক সময় যদি রাস্তায় চলাচল করো, দেখো একটা বাসের যে কন্ট্রাক্টর সে পাশ দিয়ে যদি একটা দামি গাড়ি যায়, প্যারাডো গেল বা হ্যামার গেল, সে কি বলে, উস্তাদ প্লাস্টিক যাচ্ছে। দেখো ওই প্লাস্টিকের গাড়িটাই ওই বাসের চেয়েও দাম বেশি, কিন্তু সে তাকে কি বলতেছে, প্লাস্টিক, অর্থাৎ এই প্লাস্টিক বডি বলে তাকে প্লাস্টিক বলতেছে। তাহলে এই প্লাস্টিকের ব্যবহার কিন্তু আমরা অনেক সমৃদ্ধ করতে পারি এবং একে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তবে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা অন্তরক সামগ্রী এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ আমরা যখন বাসা ব্যবহার করি, আমাদের হিট, সাউন্ড এবং ইলেকট্রিক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি জিও টেক্সটাইল, এই জিও টেক্সটাইলের ব্যবহার, এর যদি সঠিক ব্যবহার আমরা করতে পারি, আমরা কি করতে পারি, ড্যাম প্রতিরোধ করতে পারি, ক্ষয় প্রতিরোধ করতে পারি, ভূমির ক্ষয় প্রতিরোধ করতে পারি, বিভিন্ন লেয়ারকে সেপারেশন করতে পারি। কারণ আমার দেখা যায় অনেক সময় অনেক মাটি, অনেক চাষাবাদ করি, আমরা চাই যে নিচের মাটি যেন উপরে না আসুক বা উপরের মাটি নিচে না যাক, এইভাবে চাই। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা জিও টেক্সটাইল ইউজ করতে পারি। তাহলে এর অনেক ব্যবহার আছে। আমরা যদি জাস্ট কিভাবে কাজ করে এই কাজগুলি আমরা জানি, এর ব্যবহার কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। তোমাদের আজকে বাড়ির কাজ, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় প্রক্রিয়া ব্যাখ্যা করো, প্রকৌশল সামগ্রী হিসেবে প্লাস্টিকের ব্যবহার লিখো এবং ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা অন্তরক সামগ্রী কি তা বর্ণনা করো এবং জিওটেক্সটাইল কি এর কাজ ব্যাখ্যা করো। এই কাজগুলি তোমরা সম্পূর্ণ নিজের মতো করে ইন্টারনেটের ব্যবহার করে তোমরা শেখার চেষ্টা করবা। কারণ আমি কিন্তু বারবার তোমাদের বলি, আমাদের প্রচুর ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসগুলি তুমি শুধু বইয়ের মধ্যে থাকলে তুমি অল্প কিছু ম্যাটেরিয়াল জানতে পারবা, বাট তুমি যদি ইন্টারনেটের সাহায্য নাও প্রচুর ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে পারবা এবং তুমি নিজেকে সমৃদ্ধ করতে পারবা। এইভাবে তোমরা এই কাজগুলি সুন্দরভাবে ইন্টারনেটের ব্যবহার করে আপডেট আকারে তৈরি করো এবং তোমার ক্লাস যখন শুরু হবে তোমার শ্রেণী শিক্ষকের কাছে এটা জমা দিবা। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।